কোটা বিরোধী আন্দোলনকারীদের মুখে রাজাকার স্লোগান শোনা দুঃখজনক। ইতিহাস জানে না বলেই শিক্ষার্থীদের এমন বক্তব্য, বললেন প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসের 25 কোটি টাকা আত্মসাৎ মামলার শুনানি নিয়ে এজলাসে দুপক্ষের আইনজীবীর তর্ক বিতর্ক। সাক্ষ্য গ্রহণ পেছালো 20 দিন, নতুন তারিখ 5 আগস্ট। ফের সীমান্তে হত্যা, এবার বিএসএফ নয় ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। একদিন পর মরদেহ ফেরত আনল বিজিবি, কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এবং সরকারি প্রতিষ্ঠানের হাতেই ভরাট হচ্ছে রাজধানীর জলাধার। বুড়ো আঙ্গুল দেখাচ্ছে ড্যাপের নকশাকেও। ফলাফল অল্প বৃষ্টিতেই হাঁটু পানি। 2 সিটির দায় সারা ভাবি দায়ী। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। কোটা আন্দোলনকারীদের উপর হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেল 3টায় সারা দেশের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, কোনো রকম উস্কানি ছাড়াই ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। এতে 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় সারা দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পথে নেমে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। আন্দোলনকে গণ আন্দোলনের দিকে নেয়ার আহ্বানও জানান তারা। সারা দেশে মর্মান্তিকভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো। আমার ক্যাম্পাসের বোনেরা, আমার ক্যাম্পাসের ভাইয়েরা যখন তার ক্যাম্পাসের ভেতর একটি যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করে, তখন বাসে করে ট্রাকে করে আসা টোকাইরা তাদের উপর হামলা করে। যেই ভিসি এবং প্রক্টর আমার বোনদের নিরাপত্তা দিতে পারেনি, আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব। পরিকল্পিতভাবে বহিরাগত অছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে। আগামীকাল আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে 1 দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। এদিকে সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর 1:30টায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ। সোমবার রাতে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় সাদ্দাম হুঁশিয়ারি দেন, যারা নিজেদের রাজাকার বলার সাহস দেখিয়েছে তাদের ছাড় দেয়া হবে না। ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা চালানো হয়েছে, 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যারা ভিন্ন খাতে আন্দোলনকে নিয়ে যেতে চায় এবং যারা রাজাকারদের রাজনীতি বাংলাদেশে পুনর্বাসন করতে চায়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই রাজাকারদের পক্ষে সাফাই গিয়েছে, তাদের কোটা ইস্যুভিত্তিক আন্দোলনকে যারা আজকে আমি রাজাকার এই স্লোগান দিয়ে যারা জায়েজ করার চেষ্টা করে, তাদের উদ্দেশ্য কখনোই শুভ হতে পারে বলে বাংলাদেশ ছাত্রলীগ মনে করে না। মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা, আমাদের রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া, এই ইস্যুতে বাংলাদেশ ছাত্রলীগ যে প্রতিবাদী কর্মসূচি দিয়েছে, যেটা আজকে পালন করতে পারেনি, আগামীকালকে এই কর্মসূচি পালিত হবে দুপুর 1:30টা থেকে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হলের প্রভোস্টরা রাতভর হলে অবস্থান করবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল। তিনি বলেন, শিক্ষার্থীরা নিজ নিজ হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে এবং হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেন উপাচার্য। এদিকে সোমবার উপাচার্যের বাসভবনে হল প্রভোস্টদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। বৈঠক শেষে স্যার এফ রহমান হলের প্রভোস্ট ডক্টর রফিকুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষের পর হলগুলোকে শান্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো হলেই পুলিশ প্রবেশ করছে না উল্লেখ করে তিনি বলেন, শহীদুল্লাহ হলের পাশে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এছাড়া এখনই হল বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান প্রভোস্ট।
অস্থিতিশীল পরিস্থিতি যেন না তৈরি হয় সে বিষয়ে হলের হাউস টিচার এবং প্রভোস্ট যারা আছেন তারা সকলে সেই বিষয়গুলো দেখতেন। কারা কারা আহত হয়েছে সে বিষয়গুলো খোঁজখবর নেওয়া হয়েছে। যদি কোনো আহত ছাত্র থেকে থাকে তাদের সুচিকিৎসা দেওয়ার কথা বলেছেন। শহীদুল্লাহ হলের দিকে কোনো একটা জায়গায় মনে হয় একটু প্রবলেম আছে, সেই জায়গাটা কন্ট্রোল করার জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মুখে রাজাকার স্লোগান শোনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করাই বর্তমান সরকারের লক্ষ্য। মধ্যরাতে রাজাকার রব তোলা শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নেয়ার সিদ্ধান্তগুলো বাস্তবায়নে 2014-15 অর্থ বছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির রীতি প্রণয়ন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় নতুন অর্থ বছরের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করল সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে একে একে মন্ত্রণালয়গুলোর সচিবরা তাদের চুক্তি জমা দেন সরকার প্রধানের কাছে। একই সময়ে 2022-23 অর্থ বছরে সেরা কাজের স্বীকৃতি হিসেবে 10 সচিবের হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেয়া হয়। উপস্থিত প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সামনে দীর্ঘ বক্তব্য রাখেন সরকার প্রধান। এই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শুদ্ধাচারটা দরকার। এক পর্যায়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হলের শিক্ষার্থীরা কি করে মধ্যরাতে রাজাকার স্লোগান দিল সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। রাজাকার আলবদরদের ভূমিকা বর্তমান প্রজন্মের ভুলে গেলে চলবে না, সেই কথাও স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে, সেটা তো আমাদের ভুললে চলবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারে আন্দোলনকারীদের দাবি সরকারের বিরুদ্ধে ধৃষ্টতার শামিল, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এই আন্দোলনকে রাষ্ট্রবিরোধী হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার দুপুরে আলাদা অনুষ্ঠানে তারা কথা বলেন। আদালতের প্রকাশ করা পূর্ণাঙ্গ রায়, প্রধানমন্ত্রীর বক্তব্য এবং এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল বেশ উত্তাপ ছড়িয়েছে কোটা সংস্কার আন্দোলনে। চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি সরকারের বিরুদ্ধে ধৃষ্টতার শামিল। হুঁশিয়ারি দেন আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করার। কোটার সুবিধা মুক্তিযোদ্ধা নাতি পুতিরা পাবে না তো কি রাজাকারের নাতি পুতিরা পাবে? একথা তিনি যথার্থই বলেছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি। এ আন্দোলনের কুশীল জামাত, বিএনপি সহ অপশক্তিসমূহ তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে। রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা ওরা জানে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কোটা সংস্কার আন্দোলনকে রাষ্ট্র, সরকার ও প্রধানমন্ত্রী বিরোধী হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, শিক্ষার্থীদের আবেগ নিয়ে রাজনীতি করে দেশকে অস্থিতিশীল করতে দেবে না সরকার। যে সমস্ত উদ্ধত্তপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয়, এটি রাষ্ট্রবিরোধী,
সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে। কিছু নেতৃবৃন্দ এবং বাইরে থেকে বিএনপি জামাত সহ অন্যরা সেখানে ইন্ধন দিচ্ছে। কোটা সংস্কারের বিষয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে আবারও জানান দেন আওয়ামী লীগ নেতারা। সরকার বিরোধী সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। লাঠি পেটা করে কোটা সংস্কারের আন্দোলন দমানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দলীয় নিয়োগের মাধ্যমে সরকার দেশকে মেধাশূন্য করতে চায় বলেও অভিযোগ তার। সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন। আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান নাকি বাংলাদেশের সকলকে নিয়ে দেশ করতে চান? একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চান নাকি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশটাকে করতে চান? আপনি যখন অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এটা রাজাকার। এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে এগুলো আর গ্রহণযোগ্য কিছু নাই, তারা সেটাই বলছে। সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো নিয়ে এজলাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ও দুদক আইনজীবীর মধ্যে চলে ঘণ্টাব্যাপী তর্ক বিতর্ক। পরে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 20 দিন পিছিয়ে দেন আদালত। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 5 আগস্ট। এদিনও লোহার খাঁচা নিয়ে প্রশ্ন তোলে ডক্টর ইউনূস বলেন, আদালতে লোহার খাঁচা থাকা মানবতার অপমান। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর দিনেই দুপক্ষের আইনজীবীর তুমুল বিতর্ক, যার সূত্রপাত সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানো নিয়ে। এদিন সকাল 11টায় আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চ আদালতে এই মামলা বাতিল চেয়ে করা মামলা বিচারাধীন থাকায় সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য আবেদন করেন তার আইনজীবী। এ নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি যুক্তিতর্ক। এক পর্যায়ে আদালত 1 সপ্তাহ সময় দিতে চাইলেও তাতে ঘোর আপত্তি তোলেন ডক্টর ইউনূসের আইনজীবী। পরে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় আগামী 5 আগস্ট। আদালত থেকে বের হয়ে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন অধ্যাপক ইউনূসের আইনজীবী। ইউনূস কথা বলেন এজলাসের লোহার খাঁচা নিয়ে। এই খাঁচাটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত, কারোর জন্য প্রয়োজযোগ্য না। এটা আদালতে রাখা মানেই হলো আমি তোমাকে অপমান করার জন্য এখানে বসছি, সেটার জন্য নিশ্চিত এটা বিচারের জন্য এসেছি, অপমান করার জন্য তো আসেনি। কোর্টকে বললাম, আপনি যদি পারেন নিতে পারেন, কিন্তু কন্টেম্পট অফ কোর্ট আমি নিতে পারি না। হাইকোর্টে মামলা পেন্ডিং থাকা মানে এই আদালতের কলম বন্ধ। সুতরাং এটাই হলো প্রশ্ন। বিচার কাজ প্রভাবিত করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুদক আইনজীবী। তিনি বলছেন, তড়িঘড়ির কোনো প্রশ্ন নেই এখানে, যা হচ্ছে আইন অনুযায়ী। তাদের কথা না, তারা আমরা থাকবো, লম্বা সময় নিব এবং মামলার কার্যক্রমে বিঘ্নিত এই ধরনের কথা বলে তারা এই ধরনের আদালতকে এই ধরনের কথাবার্তা তারা বলতে চায়। যদি উচ্চতর আদালতের কোনো আদেশ আনতে পারেন, সেই আদেশ মোতাবেক মামলার কার্যক্রম পরিচালিত হবে। এদিকে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে ডক্টর ইউনূসের করা আবেদনের বিষয়ে আগামী 21 জুলাই আদেশ দেবেন হাইকোর্ট। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আবারও সীমান্তে হত্যা। এবার সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। এ সময় আহত হয়েছেন আরও একজন। রোববার কোম্পানিগঞ্জের নাজিরের গাঁও এলাকায় কাঠ কাটতে যান আলী হোসেন ও কাউসার আহমদ সহ বেশ কয়েকজন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় খাসিয়া গোষ্ঠী। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আলী ও কাউসার। আহত হন নবী হোসেন নামে আরও একজন। ঘটনার একদিন পর সোমবার মরদেহ ফেরত আনল বিজিবি। সিরাজগঞ্জে স্বর্ণালঙ্কার লুটের মামলার আসামি নিয়ে অভিযানে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার। সাঁতরে পালিয়েছে অভিযুক্ত। পুলিশ জানায়, স্বর্ণালঙ্কার লুটের মামলার আসামি নাজমুল ইসলামকে নিয়ে খোয়া যাওয়া মালামাল উদ্ধারে যাচ্ছিল রায়গঞ্জ থানা পুলিশের একটি দল। পথে হাটিকুমরুল এলাকায় পুলিশের গাড়ি থেকে পাশের একটি খালে ঝাঁপ দেয় নাজমুল। তাকে ধরতে দ্রুত খালে ঝাঁপ দেন উপপরিদর্শক রেজাউল করিম। এ সময় ডুবে যান তিনি। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গত 3 জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার একটি বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ মালামাল লুট করে নাজমুল ও তার সহযোগীরা।
রাজধানীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুটি কার্যালয়ে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রকল্পের আওতায় বিদেশ থেকে যন্ত্র কিনতে ঠিকাদারকে 7 কোটি টাকা দেয়া হলেও তা এখনও কেনা হয়নি। এমনকি 6 তলা ভবন নির্মাণের অগ্রগতিতে দেখানো হয়েছে 2 তলা পর্যন্ত। আদতে এটির কাজ আটকে আছে পাইলিংয়েই। দেশের অর্থনীতিতে অবদান রাখা অন্যতম একটি খাত কাঁচা পণ্য রপ্তানি। পণ্য রপ্তানিযোগ্য কিনা তা নির্ধারণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস। প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে 2021 সালে 158 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় সরকার। আর এতেই কপাল খোলে অনেকের। প্রকল্পের আওতায় বিদেশ থেকে যন্ত্রাংশ কেনা বাবদ 11 কোটি টাকা অনুমোদন দেয়া হয়। অভিযোগ আছে ঠিকাদারি প্রতিষ্ঠান যন্ত্রপাতি না কিনলেও পরিশোধ করা হয়েছে 7 কোটি টাকা। প্রকল্পের আওতায় 6 তলা একটি ভবন নির্মাণের কথা রয়েছে। এতে ব্যয় ধরা হয় 17 কোটি টাকা। এর মধ্যে 12 কোটি টাকা রয়েছে পূর্ত সংশ্লিষ্ট কাজের জন্য। বাকি টাকা বিভিন্ন আসবাব এবং সাজসজ্জার জন্য রাখা হয়। দেখা গেছে ভবন নির্মাণের পাইলিংয়ের কাজই শেষ হয়নি এখনো, অথচ 2 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে দেখিয়ে 5.25 কোটি টাকা দেয়া হয় ঠিকাদার প্রতিষ্ঠানকে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে দুদক। প্রকল্প এলাকা পরিদর্শন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রকল্প পরিচালককে জিজ্ঞাসাবাদের পর অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। আমরা যে অভিযোগটা নিয়ে আসছি তাতে আমরা সত্যতা পাইছি। এখন আমাদের অধিকতর পর্যালোচনা প্রয়োজন। অভিযোগটা ছিল যে প্রকল্পের কাজ না করে অর্থ উত্তোলনের আত্মসাৎ। তো আমরা ওখানে প্রকল্পের কাজ দেখেছি যে শুধু পাইলিংয়ের কাজ দেখেছি, পুরোপুরি শেষ হয়নি, কোনো শেষই হয়নি, শুধু পাইলিংয়ের কাজ দেখেছি। গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক। না, এটা নিয়ম অনুসারে সব হয়েছে। প্রকল্প পরিচালক অস্বীকার করলেও প্রকল্প সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন অনেক যন্ত্রাংশই কেনা এবং বুঝে পাওয়ার কথা কাগজে কলমে উল্লেখ করা হলেও বাস্তবে ল্যাবরেটরিতে এসব পণ্যের কোনোই অস্তিত্ব নেই। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রতিষ্ঠানের হাতেই ভরাট হচ্ছে রাজধানীর অনেক জলাধার। উন্নয়ন প্রকল্পের নামে ড্যাপের নকশাকে যেন বুড়ো আঙ্গুল দেখাচ্ছে খোদ সরকারি এসব প্রতিষ্ঠান। ফলাফল মিরপুর, উত্তরা, কাঁঠালবাগান, ধানমন্ডি, পুরান ঢাকার মতো এলাকা এখন অল্প বৃষ্টিতেই হাঁটু পানি। এতদিন চিঠি চালাচালিতে সীমাবদ্ধ থাকলেও এই মৌসুমের প্রথম ধাক্কার পরে এখন কঠোর হওয়ার কথা বলছে রাজুক। আদর্শ নগরের তকমা পাওয়া তো দূরের কথা, বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকার অবস্থান। আর কয়েক ঘন্টার বৃষ্টির পর এমন চিত্রই বলে দিচ্ছে বসবাসের কতটা উপযুক্ত কথিত এই তিলোত্তমা। একটি আদর্শ নগরে 10 থেকে 15 ভাগ জলাধার থাকা দরকার। 3 দশক আগেও ঢাকার মোট আয়তনের 20 ভাগ জলাধার থাকলেও 2023 সালের গবেষণা বলছে ঢাকার জলাধার আছে মাত্র 3 ভাগ। আর অবাক করার মতো তথ্য হচ্ছে গত 1 বছরে সরকারি বিভিন্ন সংস্থায় ভরাট করেছে 0.5 ভাগ। গাবতুলের এই জলাধারে গিয়েই পড়ে বৃহত্তর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, কল্যাণপুর, মোহাম্মদপুর এলাকার পানি। অথচ ড্যাপের নকশায় স্পষ্ট জলাধার হিসেবে উল্লেখ থাকলেও শ্রেণী পরিবর্তন করতে রাজুকের কোনো অনুমোদনই নেয়নি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি। গত কয়েকদিনের উপর্যুপরি বৃষ্টির একটি বড় অংশ যে এই জলাধারে জমা হয়েছে সেটি বুঝতে কোনো গবেষণার প্রয়োজন হয় না। অথচ সরকারি উদ্যোগেই তা অর্ধেকের বেশি ভরাট করা হয়েছে, চলছে নির্মাণযোগ্য। তাই রক্ষকই যখন ভক্ষক হয়, সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবাটা পাবে কোথায়? সেই প্রশ্নই তুলছেন নগরবিদরা। একই অবস্থা বাংলাদেশ রেলওয়ের। কিছুদিন আগেই ড্যাপে চিহ্নিত এই জলাধার ভরাট করে তৈরি হচ্ছে সংস্থাটির উন্নয়নমূলক কাজ। আবার দক্ষিণ সিটির বাধার মুখেই হাতির ঝিল ভরাট করে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, যার প্রভাব কয়েক বছর পর আবারও একটু বৃষ্টিতেই কোমর পানিতে তলিয়ে যাচ্ছে কাঁঠালবাগান এলাকা। যদিও সেতু কর্তৃপক্ষের দাবি নির্মাণ কাজ শেষ হলে আবারও মুক্ত করা হবে এই অংশের পানি প্রবাহ। নগরবিদরা বলছেন সরকারি সংস্থার স্বেচ্ছাচারিতার পাশাপাশি নগর কর্তৃপক্ষের অদূরদর্শিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব,
প্রভাবশালীদের জবরদখল আর নগরবাসীর অসচেতনতাও এমন জলাবদ্ধতার নিয়ামক হিসাবে কাজ করে। আমাদের ড্রেনেজ ক্যাপাসিটিটা মানে যা কিছু আছে সেটাও পারফরমেন্স ভালো না, অনেক আন্ডার পারফর্মিং। তো এই কারণে আমাদের এই জলাবদ্ধতাগুলো তৈরি হয়। রাজুক বলছে মৌসুমের শুরুতেই যে ভয়াবহতার সাক্ষী হয়েছে নগরবাসী, তাতে আর ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রভাবশালী ব্যক্তি কিংবা সরকারি সংস্থা ছাড় পাবে না কেউই। রাজধানী কর্তৃপক্ষ এই জলাশয়ের জন্য শক্ত অবস্থান নিয়েছে এবং আমরা মহামান্য আদালতে সেটা আমরা উপস্থাপন করেছি যে জলাধার রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে। যদিও দখল দূষণের এই নগরে নদী, খাল আর জলাধারের যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, তাতে সিএস খতিয়ান ধরে তা উদ্ধার করা এক রকমের অবাস্তব মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়ার সময় আঙিনা ও আশপাশের খালি জায়গায় গাছ লাগানোর শর্ত জুড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর রমনা পার্কে অনুষ্ঠানে তিনি বলেন, সারা দেশে অন্তত 25% এলাকায় বনায়ন নিশ্চিত করতে হবে। 25% বনায়ন থাকতে হয় যে কোনো স্থলভাগে। আমাদের কিন্তু জিয়াউর রহমান এবং এরশাদ এবং খালেদা জিয়ার সময়ে 9% বনভূমি ছিল আমাদের। জিয়াউর রহমান সাহেব কোনো একজন ব্যক্তি বা কোনো একটি এজেন্সি তাকে পরামর্শ দিয়েছিল যে এই গাছগুলো থেকে স্নাইপাররা আপনাকে গুলি করে হত্যা করতে পারে। সেই জন্য ঢাকা শহরের যত প্রাচীন বৃক্ষ ছিল সব তিনি কেটে ফেলেছিলেন। যেখানেই আপনি বাড়ি বানান না কেন সেখানে যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা তো আপনার খালি রাখতে হবে, ওই জায়গাটাতে যাতে গাছ লাগানো হয় অথবা নিজের পক্ষে একটা বাগান করা হয়, আপনি পারমিশনের আগে ওই শর্তটা যুক্ত করে দিবেন। অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেয়া গরুর নাড়ি ভুঁড়ি এবং পিজল রপ্তানি করে বছরে আয় হচ্ছে প্রায় 500 কোটি টাকা। সম্ভাবনাময় এই ব্যবসায় এগিয়ে নিতে সরকারকে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। থরে থরে সাজিয়ে রোদে দেয়া হয়েছে গরুর পিজল বা বিশেষ অঙ্গ। 3-4 দিন রোদে শুকানোর পর শক্ত হয়ে আসলে তা কাটা হয় পরিমাপ মতো। এরপর বাকি প্রক্রিয়া শেষে রফতানি করা হবে দেশের বাইরে। শুধু পিজল নয়, গরুর নাড়ি ভুঁড়ি বা ওমাসমও রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে। অপ্রচলিত হলেও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে এই ব্যবসা। পাশাপাশি যত্রতত্র ফেলে পরিবেশ নষ্টের বিপরীতে দেশে আসছে বৈদেশিক মুদ্রা। বিভিন্ন দেশে পিজল দিয়ে পোষা প্রাণীর খাবার এবং ওমাসম দিয়ে তৈরি হয় মানুষের খাবার স্যুপ। সারা বছর যে পরিমাণ পশু জবাই হয় তার 30 থেকে 35% সংগ্রহ হয় ঈদুল আজহায়। এবছর সারা দেশে ষাঁড় কোরবানি হয়েছে প্রায় 50 লাখ। ব্যবসায়ীরা বলছেন এবার পিজল সংগ্রহ করা হয়েছে 15 লাখের কাছাকাছি। মান ও সাইজ ভেদে পিজলের বেচাকেনা হয়েছে 60 থেকে 100 টাকায়। এগুলোর ভিতরে চর্বি থাকে, ঝিল্লি থাকে, এগুলো সাফ করার পরে আর ইয়ে করার পরে তারপরে আয়না আমরা এখানে ঝুলাই দিই। এগুলা যুক্তরাষ্ট্র, কানাডা, চীন বিভিন্ন দেশে বাইরে আসে সরাসরি এগুলো সংগ্রহ করে নেয়। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে সহজ শর্তে ব্যাংক ঋণ, প্রশিক্ষণ সহ সরকারকে সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদদের। কিছু কিছু তরুণ উদ্যোক্তা তারা কিন্তু এই কাজটি করছে তারা ভিতরে। আমি মনে করি যে সরকারি পর্যায়ে এটিকে অবশ্যই নজর দেওয়া উচিত। এই দুই পণ্য রফতানি করে প্রতি বছর দেশে আসছে কোটি ডলার। পরিসর বাড়াতে পারলে এই খাত থেকে কয়েক কোটি ডলার আয় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশে আনুষ্ঠানিকভাবে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জিপি-ফাই চালু করল গ্রামীণফোন। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী শহরে এই সেবা পাবেন গ্রাহকরা। সেবার নামে মোবাইল অপারেটররা টাকা চুরি করে নিয়ে যাচ্ছে এমন অভিযোগ যাতে শুনতে না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন বিটিআরসির চেয়ারম্যান। সর্বস্তরে 5G সহ পরবর্তী প্রজন্মের প্রযুক্তিগত সুবিধা প্রদানের লক্ষ্যে চলতি বছরের মার্চে মোবাইল অপারেটরদের একীভূত লাইসেন্স দেয় বিটিআরসি, যার আওতায় তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ দেওয়া হয় মোবাইল অপারেটরদের। মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা শেষে সোমবার বাণিজ্যিকভাবে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা জিপি-ফাই চালু করল গ্রামীণফোন। প্রাথমিকভাবে মাসিক 25 MBPS 1000 টাকা, 30 MBPS 1300 টাকা এবং 40 MBPS
$1900 প্যাকেজ অফার করবে জিপি। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী শহরে জিপিফাই সংযোগ নিতে পারবেন গ্রাহকরা। সেবা পেতে একটি মডেম বা রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে গ্রাহককে। সাবস্ক্রিপশন নিতে ওয়েবসাইটে গিয়ে পছন্দের সেবা অর্ডার করতে হবে। এরপর একজন কর্মী গিয়ে রাউটার ইনস্টল করবেন। 2 ধরনের রাউটার রয়েছে, যা কিনতে গুনতে হবে 4 থেকে 7,000 টাকা পর্যন্ত। We are introducing for the first time in Bangladesh the first ever fixed wireless access service. We call it GPFi Unlimited. অনুষ্ঠানে সেবার মান নিয়ে গ্রাহক অসন্তোষ দূর করতে জিপিকে নির্দেশনা দেন বিটিআরসির চেয়ারম্যান। আমি চাই না আপনারা একটু মানুষকে ফাঁকি দেন, মানুষ যেন না বলতে পারে যে এখানে ফোন কোম্পানিগুলো টাকা চুরি করে। এ সময় কল ড্রপ ইস্যুতে বিটিআরসির দেওয়া শোকজের জবাব গ্রামীণ ফোন দিয়েছে বলে জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গুণগত মানের উন্নয়ন হয়ে থাকে তাহলে তাদেরকে এটা অব্যাহত রাখার জন্য বলা হবে, আর যদি গুণগত মানের উন্নয়ন না করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে জরিমানা করা হবে। বিটিআরসির তথ্য মতে বর্তমানে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা 8,49,00,000। স্প্রেডিং অ্যাক্রস বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকান দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে সদস্যরা ভোটের মাধ্যমে ট্রাম্পকে মনোনীত করেন। এদিন নিজের রানিং মেট হিসেবে ওহাইওর সিনেটর জেডি ভেন্সের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার 2 দিন পর রাষ্ট্রীয় গোপন নথি রাখার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ফ্লোরিডার এক ফেডারেল বিচারক মামলা থেকে ট্রাম্পকে অব্যাহতি দেন। এটি ট্রাম্পের জন্য বড় বিজয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন চলছে। সম্মেলনের সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। বিরল ঘটনা, ঐতিহাসিক ঘটনা। মার্কিন রাজনীতিতে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি যে একজন ব্যক্তি, একজন রাজনীতিবিদ, একজন নির্বাচনের প্রার্থী তিনি তিনবার পর রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য মনোনয়ন পেয়েছেন। কিছুক্ষণ আগে উইসকনসিনের মিলওয়াকিতে যে রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশন চলছে, সেই কনভেনশনের শুরুতেই ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তৃতীয়বারের মতো দলের প্রেসিডেন্ট প্রার্থিতা চূড়ান্ত করেছেন। যে পর্যাপ্ত সংখ্যক ভোট দরকার ছিল 1215টি, তার অনেক বেশি সংখ্যক ভোট তিনি ইতিমধ্যে পেয়ে গেছেন এবং সব কিছু মিলিয়ে এখন রিপাবলিকান শিবিরে উৎসবের আমেজ। পাশাপাশি আজকে আরেকটি ঘটনা ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প তার রানিং মেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কে হবেন তার নাম প্রার্থিতা ঘোষণা করেছেন। তিনি ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স এর বয়স মাত্র 39 বছর এবং প্রথমবারের মতো তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সিনেটে তিনি দায়িত্ব পালন করেছেন। সব কিছু মিলিয়ে এখন রিপাবলিকান শিবিরের যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক চূড়ান্ত মনোনয়নের পর শুরু হয়ে গেছে এবং সেই সঙ্গে রিপাবলিকান শিবিরে এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য আজকে আরও একটি বড় খবর হচ্ছে যে মামলাগুলো তার বিরুদ্ধে চলমান ছিল, তার একটি মামলা ছিল গোপন নথি, অর্থাৎ তিনি যে রাষ্ট্রপতি ছিলেন সেই রাষ্ট্রপতি থাকার পরে তিনি রাষ্ট্রের গোপন কিছু নথি তিনি তার যে ফ্লোরিডার মারে লাগো সেখানে নিয়ে গিয়েছিলেন, সেই মামলা চলমান ছিল। আজকে বিচারক সেই মামলা খারিজ করে দিয়েছেন এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন যে তার বিরুদ্ধে যে অন্যান্য মামলাগুলো যে চলমান আছে তিনি আশা করছেন, বিশ্বাস করেন যে সেই সব মামলাগুলো আস্তে আস্তে খারিজ হয়ে যাবে। সব কিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এবং রিপাবলিকান দলের শিবিরে এখন উৎসব এবং তারা এখন নির্বাচনী প্রচারণার মধ্যে রয়েছেন। অন্যদিকে জো বাইডেনের দল ডেমোক্র্যাট তারা কিন্তু আগামী মাসে যে অগাস্টের মধ্য অগাস্টে সেখানে শিকাগোতে ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। সেই কনভেনশনে কি হয় সেটিও কিন্তু দেখার মতো বিষয়, কারণ ইতিমধ্যে ডেমোক্র্যাটদের শীর্ষ অনেক নেতারাই এবং শীর্ষস্থানীয় অনেক রাজনীতিক, অনেক বিশ্লেষক জো বাইডেনকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার কথা বলছেন। সব কিছু মিলিয়ে মার্কিন রাজনীতিতে এবং নির্বাচনী আবহ তৈরি হয়ে গেছে। উত্তাপ
শীতকাল, এখন পুরো দেশ নির্বাচনমুখী, এখন পুরো দেশ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছরের অর্থাৎ চলতি বছরের নভেম্বরের 5 তারিখে। এই ছিল আমার কাছে উইসকনসিনের মিলওয়াকি শহরে রিপাবলিকানের যে জাতীয় সম্মেলন 4 দিন ব্যাপী চলছে, সেই 4 দিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আয়ারল্যান্ডে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে সাধারণ নাগরিকদের জন্য বিনা পয়সায় বিশুদ্ধ পানির ব্যবস্থা। দেশটিতে আগামী 2 বছরে বসানো হবে আরও অনেক ওয়াটার স্টেশন। এমন ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে গড়ে প্রতি সপ্তাহে একটি পরিবারের সদস্যরা 2,500-এরও বেশি লিটার পানি পান করেন। অনেকেই ঘর থেকে বাইরে গেলে পানি নিয়ে বের হন না, কেননা বাইরে থাকলেও পানি নিয়ে কারো চিন্তা করতে হয় না তেমন। গেল কয়েক বছরে দেশটিতে জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে ওয়াটার স্টেশন। স্বয়ংক্রিয় ওয়াটার স্টেশনটিতে শুধু হাতের স্পর্শেই পানি বের হয়, তাই ব্যবহারেও নেই কোনো জটিলতা। এসব ঠিকঠাক ভাবে চলছে কিনা তা দেখার জন্য রয়েছে স্থানীয় সরকারের কঠোর তদারকি। অতি প্রয়োজনীয় বিশুদ্ধ এই পানি এত সহজে পাওয়ায় বেশ উপকৃত হচ্ছেন স্থানীয় সহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়ারল্যান্ড বসবাসরত প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, আইরিশ গভর্নমেন্ট ফ্রি ওয়াটার স্টেশন স্থাপনা করে রেখেছেন আয়ারল্যান্ডের বিভিন্ন সিটিতে, বিভিন্ন জায়গায়। বিশেষ করে স্থাপনাগুলি পাবেন কোনো পার্কের পাশে, হাসপাতালের পাশে, শপিং মলের পাশে। দেশটিতে কয়েক হাজার ওয়াটার স্টেশন রয়েছে, যার প্রায় সবগুলোই সক্রিয়। বলা হয় তাকে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আর এই বিশুদ্ধ পানি যখন নাগরিকদের জন্য এভাবে রাখা হয়, তাহলে সেটি একটি মহৎ কাজ। আর সেই মহৎ কাজটি করে যাচ্ছে আয়ারল্যান্ড। নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এটিও একটি উদাহরণ এখানে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালিয়ে 6 বাংলাদেশি ও 1 নেপালিকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাজধানী মালের 4টি টেকওয়ে ক্যাফেতে এই অভিযান চালায় দেশটির অভিবাসন বিভাগ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি সপ্তাহে দেশটির রাজধানী মালে ও এর আশপাশের দ্বীপগুলো থেকে কয়েকশো অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এর ধারাবাহিকতায় রোববার রাতে রাজধানী মালের বাংলাদেশি মালিকানাধীন 4টি টেকওয়ে ক্যাফেতে অভিযান চালানো হয়। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি ও একজন নেপালি মহিলাকে গ্রেপ্তারও করা হয়েছে। বিশেষ অভিযানে আটককৃতদের একজনের বিরুদ্ধে ইমিগ্রেশনের গাড়িতে লাথি মারার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন কন্ট্রোলার। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। এটা খুবই দুঃখজনক, এটা আমরা সাপোর্ট করি না, এটা খুবই মর্মাহত ঘটনা। আমি আসলে অনুরোধ করব বাংলাদেশ সরকার, এখন মালদ্বীপ হাই কমিশনারের কাছে, যে আপনারা এটার একটা সুরা করেন, আমরা যেন এখানে শান্তিমতো ভালোভাবে থাকতে পারি, আমরা যেন একটা রেমিটেন্স, যে ভালো একটা রেমিটেন্স যেন আমরা দেশে প্রেরণ করতে পারি। এমন অভিযানে অবৈধদের পাশাপাশি গ্রেপ্তার করা হচ্ছে বৈধদেরও, যা আতঙ্ক ছড়াচ্ছে প্রবাসীদের মাঝে। এর দ্রুত সমাধানে মালদ্বীপস্থ বাংলাদেশ হাই কমিশনার এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। মালদ্বীপে বৈধ এবং অবৈধ কোনো লোকদেরকে তারা ছাড় দিতেছে না। এই সমস্যাটা আমাদের সকল প্রবাসীর সমস্যা। তাই মাননীয় হাই কমিশনার সাহেব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, তারা যত দ্রুত সম্ভব এই সমস্যাটা এই দেশের সরকারের সাথে বসে যে কোনো মূল্যে হোক এটা সমাধান করা আমাদের জন্য খুবই জরুরি। চলমান এই অভিযানে 1800-এর বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ। এদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। সময় সংবাদ, মালদ্বীপ। 2026 বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে থাকবেন লিওনেল স্ক্যালোনি। এতদিন সবাইকে ধোঁয়াশায় রাখলেও আলবিসেলেস্তাদের টানা দ্বিতীয় কোপা জিতিয়ে নিজের ভবিষ্যৎ পরিষ্কার করলেন এই মাস্টার মাইন্ড। ডিমারিয়াকে ট্রফি হাতে বিদায় দিতে পেরে সন্তুষ্টির কথা জানান স্ক্যালোনি। একই সঙ্গে প্রশংসা করেছেন ফাইনালে লিওনেল মেসির হার না মানা মানসিকতা নিয়েও।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইতিহাস গড়া জয়, ব্যাক টু ব্যাক কোপা, মাঝে বিশ্বকাপ। গেল 4 বছরে 3টে মেজর টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরা দল আর্জেন্টিনা। সাফল্যের মুকুটে একের পর এক পালক যোগ করে যাচ্ছে এই দলটা, যার নেপথ্যের কারিগর আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। 2018-তে ভঙ্গুর আর্জেন্টিনার দায়িত্ব নেয়ার পর কাজটা মোটেও সহজ ছিল না। একের পর এক সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি। তবে তার কারিশমা শুরু হয় 2021 থেকে। কোপা আমেরিকার ফাইনালে সেবার ব্রাজিলকে হারিয়ে শুরু। এরপরের গল্পটা তো সবারই জানা। বিশ্বকাপের বছরে ফিনালিজিমা, এরপর গ্রেটেস্ট শো অন আর্থে 36 বছরের অপেক্ষার অবসান। গেল বছর আমার সময়টা একদম ভালো ছিল না। আমি আশা করি সব বাধা উতরে আমাদের এই সাফল্যের পথ চলা অব্যাহত থাকবে। আর্জেন্টিনা দলে এখন শক্তির প্রয়োজন। দলের সঙ্গে এখনো আমার 2 বছরের চুক্তি রয়েছে। আমি প্রেসিডেন্টকে বলবো আমার সঙ্গে যেন আরও 15 বছরের চুক্তি করেন। শিরোপা জিতলে পরিস্থিতি একরকম থাকে, আর না জিততে পারলে প্রতিকূল অবস্থায় পড়তে হয়। তবে আমি মনে করি আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। এদিকে এবারের কোপা আমেরিকা জয়টা যতখানি প্রয়োজন ছিল দলের জন্য, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল সুপারস্টার আনহেল ডি মারিয়ার জন্য। আর কাঙ্ক্ষিত সেই ট্রফিটা তাকে উপহার দিতে পারায় তৃপ্ত স্ক্যালোনি। এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। ডি মারিয়া এই ম্যাচটাতে দুর্দান্ত খেলেছে। এই ম্যাচটা তার জন্য বিশেষ। পুরো ম্যাচ জুড়ে সে এমনভাবে খেলেছে মনে হচ্ছিল তার বয়স মাত্র 25। একজন কিংবদন্তি ফুটবলারকে এভাবে বিদায় দিতে পেরে আমরা খুবই খুশি। আর লিওনেল মেসির তার দলের প্রতি যে একাগ্রতা আমরা দেখেছি তা অবিশ্বাস্য। আর্জেন্টিনাকে একের পর এক সাফল্য উপহার দিতে পেরে গর্বিত এই বিশ্বকাপ জয়ী কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ। কোপা আমেরিকার শিরোপা জয় এখন উৎসবের মঞ্চ আর্জেন্টিনার বুয়েন্স এইরেস। জয় উল্লাসে মুহূর্তেই রাজধানীর ওবেলিস্ক স্কয়ার পরিণত হয় জনসমুদ্রে। পতাকা হাতে হাতে আর্জেন্টিনার পথে নেমে পড়েন পাগলাটের সমর্থকরা। তবে শুধু আর্জেন্টিনাই না, যুক্তরাষ্ট্র জুড়েও এখন উৎসবের আমেজ। আলবিসেলেস্তাদের এই জয়ে ভূয়সী প্রশংসা করেন কলম্বিয়ান ভক্তরাও। একটা জয়, ইতিহাসের সাক্ষী হওয়া, আর মুহূর্তেই সে আনন্দ উদযাপনের পথে নেমে পড়া। আর্জেন্টিনার ওবেলিস্ক স্কয়ার মুহূর্তেই পরিণত হয় এক জনসমুদ্রে। 120 মিনিটের থ্রিলিং ফাইনাল শেষে স্বপ্নের মতো একটা জয়। পরতে পরতে রং বদলানো ম্যাচের শেষটা দেখার অপেক্ষায় যেমন বিভোর পুরো বিশ্বের আর্জেন্টাইন ভক্তরা, তেমনি সেই আনন্দ উদযাপনে ক্ষণ গুনছিল বুয়েন্স আয়ার্সের আর্জেন্টাইনরা। ফাইনাল শেষে বিজয় উল্লাস শুরু আলবিসেলেস্তে ভক্তদের। আকাশী নীল জার্সি গায়ে, পতাকা হাতে বুয়েন্স আয়ার্সের পথে নেমে পড়েন তারা। আতশবাজি পুড়িয়ে প্রিয় দলের জয় উদযাপন করেন। ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, তবে শেষ 3 বছরে আমি তাদের 4টি ট্রফি উঁচিয়ে ধরতে দেখলাম। মেসিদের এই জয় আমাদের মুগ্ধ করেছে। এটা আমাদের পুরো দেশের জন্য গর্বের। তবে ডি মারিয়াকে খুব মিস করব আমরা। পুরো ম্যাচ জুড়ে আমি খুবই নার্ভাস ছিলাম। কলম্বিয়ান ফুটবলাররা দারুণ খেলেছে, কিন্তু জয়টা আমাদের প্রাপ্য ছিল। বুয়েন্স আয়ার্স থেকে যুক্তরাষ্ট্র, ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের আর্জেন্টাইন সমর্থকরাও আনন্দ মিছিলে নামেন পথে পথে। গানে গানে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। মেসিদের এ জয়ে ভূয়সী প্রশংসা করেন কলম্বিয়ান সমর্থকরাও। একজন লিওনেল মেসি এই দলকে সব জিতিয়েছেন, একে একে এনে দিয়েছেন সব অর্জন। এটা অবিশ্বাস্য। এ দিনটা নিয়ে আমি কিছু বলতে পারছি না, আমি হাঁটতেও পারছি না। আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছি। জয়টা আমাদের জন্যই লেখা ছিল। খুবই দুঃখজনক, তবে আমি মনে করি আর্জেন্টিনা এই জয়ের দাবিদার। পুরো আসর জুড়ে কলম্বিয়ার পারফরমেন্স আমাদের মুগ্ধ করেছে। এই দলটা বেস্ট, তবে আর্জেন্টিনাও দারুণ খেলেছে। এবারের কোপা আমেরিকা জিতে সর্বোচ্চ শিরোপাধারী এখন আর্জেন্টিনা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা বিরোধী আন্দোলনকারীদের মুখে রাজাকার স্লোগান শোনা দুঃখজনক। ইতিহাস জানে না বলেই শিক্ষার্থীদের এমন বক্তব্য, বললেন প্রধানমন্ত্রী। এবং ডক্টর ইউনূসের 25 কোটি টাকা আত্মসাৎ মামলার শুনানি নিয়ে এজলাসে দুপক্ষের আইনজীবীর তর্ক বিতর্ক। সাক্ষ্য গ্রহণ পেছালো 20 দিন, নতুন তারিখ 5 আগস্ট। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ে।